আসসালামু আলাইকুম। গল্প সমুদ্র বাই ফিরোজ জাফরুল চ্যানেলে আমি ফিরোজ জাফরুল আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস ভোপাল রহস্য। আজকে আপনারা শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। ধীরেন্দা রীনাদি ও কাকাবাবুকে দেখে যেমন চমকে উঠলেন তেমনি খুশি হলেন। মিংমাও আঙ্কেল সাহেব বলে লম্বা একটা সেলাম দিল। কাকাবাবু অবশ্য আমাদের দেখে একটুও অবাক হলেন না, বরং তার মুখে একটা রাগ রাগ ভাব। তিনি জিজ্ঞেস করলেন, মিংমা, তুমহারা কান সে খুন গিরতা, ক্যা হুয়া? এবার দীপ্তর বদলে আমি সবিস্তারে ঘটনাটা জানালুম। কাকাবাবু এতেও বিচলিত হলেন না, শুধু বললেন হু। তার পকেট থেকে রুমাল বার করে মিংমার দিকে এগিয়ে দিয়ে বললেন, মুছে ফেলো। আর ওই যে গদা ফুলের গাছ দেখছো, ওর কয়েকটা পাতা হাতে দিয়ে চিপে সেই রসটা কানের জায়গায় লাগিয়ে দাও। ধীরেন্দা বললেন, কাকাবাবু, আপনি ভোপালে এসেছেন, সেটা আমাদের বিরাট সৌভাগ্য। কিন্তু আপনি এই জায়গায় কি করে রাস্তা চিনে এলেন? আপনি ভীমবেটকার কথা আগে জানতেন? কাকাবাবু কোনো উত্তর দেবার আগেই আশ্রমের ভেতর থেকে বেরিয়ে এলো এক সাধু। গেরুয়া কাপড় পরা, রোগা লম্বা চেহারা, থুতনিতে একটু একটু দাড়ি, মাথায় চুলও কম। কাকাবাবু বললেন, নমস্তে সাধুজি। আচ্ছা হাই তো। সাধুজির চোখ কুঁচকে কাকাবাবুকে ভালো করে দেখে তারপর বললেন, কন? আরে ইয়ে তো রায়চৌধুরী বাবু। রাম রাম, ভগবান আপকা ভালা করে। বুঝলুম কাকাবাবু যে শুধু ভীমবেটকার কথা আগে থেকেই শুনেছেন তাই নয়, তিনি এখানকার সাধুজিকেও চেনেন। আরও দু একটা কথা বলার পর কাকাবাবু সাধুজিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সাধুজি, আপনার এখানে কোনো পাগল টাগল ঘুরে বেড়ায়? এর একজনকে দেখেছে বলল। সাধুজি হিন্দিতে বললেন, হ্যাঁ, পাগল তো এক আমি আছি। আর কোনো পাগল এখানে থাকবে? একটু থেমে সাধুজি আবার বললেন, তবে কি জানেন রায়চৌধুরী বাবু, রাত্রির দিকে কারা যেন এখানে আসে, আমি শব্দ পাই। আগে জানেন তো ভূত প্রেতের ভয়ে সাজের পর এখানে মানুষ আসতো না। কাছাকাছি গায়ের লোক তো এই জায়গার নাম শুনলেই ভয় পায়। আমি ভূত প্রেত মানি না। আমি জানি ওসব কিছু নেই, কিন্তু এখানে রাত্রিরে কারা আসে তা আমি জানি না। কাকাবাবু বললেন, হু, আমিও তাই ভেবেছিলুম। উঠে দাঁড়িয়ে ক্রাচ বগলে নিয়ে কাকাবাবু বললেন, সাধুজি, আমি একটু পরে ঘুরে আসছি, আপনার সঙ্গে অনেক কথা আছে। তারপর আমাদের দিকে চেয়ে বললেন, চলো। ধীরেন্দা জিজ্ঞেস করলেন, আপনি কখন পৌঁছলেন ভোপালে? কাকাবাবু হাঁটতে হাঁটতে বললেন, এই 11টার সময়। রুমি বলল যে সন্তুরা সবাই মিলে ভীমবেটকায় গেছে, তাই আমিও একটা গাড়ি ভাড়া নিয়ে চলে এলুম। রীনাদি বললেন, তাহলে তো আপনার খাওয়া দাওয়া হয়নি। আমাদের সঙ্গে খাবার আছে, আসুন আমরা খেয়ে নেই। কাকাবাবু বললেন, বেশ তো। গাড়ি থেকে আমরা টিফিন ক্যারিয়ারগুলো আর জলের বোতল নামিয়ে নিলুম। তারপর গিয়ে বসলুম একটা বিরাট পাথরের ছায়ায়। রীনাদি যে কত রকমের খাবার এনেছে তা ঠিক নেই। হোম স্যান্ডউইচ, সসেস, স্যালারি, চিকেন রোস্ট, রাশিয়ান স্যালাড, আরও কত কি। খাওয়া শুরু করার পর আমি জিজ্ঞেস করলুম, কাকাবাবু, আপনি হঠাৎ ভোপালে এলেন কেন? তখন না বলেছিলেন। কাকাবাবু বললেন, আসতে হলো বাধ্য হয়ে। ওই যে নিপু, ও একটা গাধা। কলকাতায় গিয়ে বারবার বলছিল ভোপালে 3টি খুন হয়েছে। খুনে কি ধরা আমার কাজ? কিন্তু নিপু একবারও বলেনি যে 3টি খুন হয়েছে তারা 3জনই পরস্পরকে চিনতেন, 3জনেই গবেষণা করতেন ইতিহাস নিয়ে। ধীরেন্দা বললেন, হ্যাঁ, অর্জুন শ্রীবাস্তবকে সবসময় ইতিহাসের বই পড়তে দেখেছি। কাকাবাবু বললেন, অর্জুন শ্রীবাস্তব, সুন্দরলাল বাজপাই, মনমোহন ঝা, এরা 3জনই ইতিহাসের নামকরা পণ্ডিত। সুন্দরলাল বাজপাইয়ের সঙ্গে আমার ভালো পরিচয় ছিল। একবার ভোপালে এসে আমি সুন্দরলালের বাড়িতে অতিথি হয়েছিলাম। রীনাদি বললেন, তাহলে তো ডক্টর চিরঞ্জীব সাক্সেনাও
কাকাবাবু বললেন, হ্যাঁ, ঐতিহাসিক হিসেবে ওর ভারত জোড়া নাম। চিরঞ্জীব আমার বিশেষ বন্ধু। একবার আফগানিস্তানে আমরা দুজন একসঙ্গে এক্সকাভেশনে গিয়েছিলাম। সেবারই একটি দুর্ঘটনায় আমার একটা পা নষ্ট হয়ে যায়। ধীরেনদা বললেন, ডক্টর চিরঞ্জীব সাক্সেনা নিরুদ্দেশ হয়ে গেছে শুনেই আপনি ভূপালে এসেছেন তাহলে। কাকাবাবু বললেন, অর্জুন শ্রীবাস্তব, সুন্দরলাল বাজপেয়ী আর মনমোহন যার মৃত্যুর খবর কলকাতার কাগজে বেরোয়নি। নিপু যদি একবার এদের নাম বলতো তাহলে আমি তখনই বুঝতে পারতুম। যাই হোক, চিরঞ্জীব সাক্সেনা উধাও হয়ে যাওয়ার খবর সব কাগজেই বেরিয়েছে, সেই সঙ্গে আগের 3টে খুনের খবর। তখন আমি বুঝতে পারলুম এগুলো সাধারণ খুন নয়। কেউ একজন বেছে বেছে ঐতিহাসিকদের মারছে কেন? এর মধ্যে কোনো যোগসূত্র আছে। এদের সরিয়ে দেওয়ায় কার কী স্বার্থ থাকতে পারে সেটাই আগে দেখা দরকার। সেজন্যে আমি এসেছি। ধীরেনদা বললেন, আশ্চর্য! বেছে বেছে শুধু ইতিহাসের পণ্ডিতদের মেরে কার কী লাভ? কেউ কি কোনো ইতিহাস মুছে দিতে চায়? কাকাবাবু বললেন, সেই জন্যই রুমির কাছে শোনামাত্র চলে এলুম এখানে। মনে হলো তোমাদের এখানে কোনো বিপদও হতে পারে। আর আমি আর ধীরেনদা দুজনেই একসঙ্গে বলে উঠলাম, এখানে কেন? কাকাবাবু বললেন, ছোটোখাটো একটা বিপদ যে ঘটেই গেছে তা তো দেখাই যাচ্ছে। তারপর মিংমার দিকে চেয়ে গম্ভীরভাবে বললেন, মিংমা, তুমি চিন্তা করো না। তোমায় যে আঘাত করেছে তাকে শাস্তি পেতেই হবে। আমার হাত থেকে সে কিছুতেই ছাড় পাবে না। মিংমা বলল, ও আদমি अभी तक इधर उधाও है। কাকাবাবু বললেন, রওনা দাও, ধরা সে পড়বেই। রিনাদি বললেন, তোমরা কাকাবাবুকে পাঁচমারির ঘটনাটা বলো। ধীরেনদা তখন ডক্টর চিরঞ্জীব সাক্সেনার ভাইপো বিজয় সাক্সেনার সঙ্গে পাঁচমারিতে দেখা হয়ে যাওয়া এবং তার পরের ঘটনা জানালেন কাকাবাবুকে। কাকাবাবু একটু চিন্তা করলেন, তারপর অনেকটা আপন মনেই বললেন, 3 জন খুন হয়েছে আর একজন নিরুদ্দেশ, প্রত্যেকেই ইতিহাসের পণ্ডিত। এমনও হতে পারে ইতিহাসের কোনো একটা বিষয় নিয়ে এরা 4 জন গবেষণা করছিলেন। চিরঞ্জীব সাক্সেনা এই ভীমভেটকা নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন গত মাসে। সেই জন্যই আমার সন্দেহ হচ্ছে সমস্ত রহস্য আছে এই ভীমভেটকা পাহাড়ের গুহাগুলোর মধ্যেই। খাওয়া শেষ তো, এবার ওঠা যাক, অনেক কাজ বাকি আছে। ধীরেনবাবু, আপনার ওপর 2-1টা দায়িত্ব দেব। ধীরেনদা বললেন, আমাকে বাবু আর আপনি বলবেন না, শুধু ধীরেন বলুন। কাকাবাবু বললেন, বেশ তো ধীরেন, তুমি এখন মিম্মাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও, ওর চোটের জায়গায় ওষুধ লাগিয়ে দেবে। তারপর ফোল্ডিং খাট কোথায় ভাড়া পাওয়া যায় সেরকম 2টো খাটও জোগাড় করা দরকার। আজ সন্ধ্যের পর থেকে মিংমা আর আমি এখানে থাকব। ধীরেনদা অবাক হয়ে বললেন, এখানে থাকবেন রাত্রিবেলা? হ্যাঁ, আমি আগেও এখানে থেকেছি। 1958 সালে এই গুহাগুলো আবিষ্কার হওয়ার ঠিক পরের বছরই চিরঞ্জীব আর আমি এখানে এসে 2 রাত্রির ছিলাম। তখন গুহাগুলো মার্কিং হচ্ছিল। আমি বললুম, তাহলে 3টে খাট লাগবে, আমিও থাকব। ধীরেনদা রিনাদির দিকে চেয়ে বললেন, তুমি যদি বাচ্চাদের নিয়ে বাড়ি সামলাতে পারো তাহলে আমিও কাকাবাবুর সঙ্গে এখানে থেকে যাই। যদি কাকাবাবুর সঙ্গে নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে পারি। রিনাদি বললেন, সে তো তোমার ইচ্ছে হলে থাকো না, আমি বাড়িতে ঠিক ম্যানেজ করতে পারবো। কাকাবাবু বললেন, অত লোক থাকলে তো কোনো লাভ হবে না। ধীরেন, তোমাকে শহর থেকেই কিছু কাজ করতে হবে। সন্তুরও থাকার দরকার নেই, মিংমা তো থাকছেই আমার সঙ্গে। মিংমা বললেন, নেহি, সন্তু সাবজি রাহেগা। আচ্ছা হোগা। কাকাবাবু বললেন, তবে তাই হোক। চলো, এখন আমাকেও একবার শহরে যেতে হবে, কয়েকজনের সঙ্গে দেখা করতে হবে, কিছু কেনাকাটিও আছে। কাকাবাবু যে গাড়িটা এনেছিলেন সেটা এখনও রয়েছে। মিংমা ধীরেনদার গাড়িতে উঠল, আমি রইলাম কাকাবাবুর সঙ্গে। ঠিক হলো যে বিকেল 5টার সময় আমরা ধীরেনদার বাড়িতে আবার মিট করব। গাড়িতে ওঠার সময় কাকাবাবু বললেন, ধীরেন, তোমরা একটু সাবধানে থেকো, হঠাৎ কোনো বিপদ হতে পারে। রাত্রিবেলা বাড়ির দরজা জানলা সব ভালোভাবে বন্ধ করে রাখবে। ধীরেনদা হেসে বললেন, বারে,
আমরা থাকবো নিজেদের বাড়িতে, আর আপনারা থাকবেন পাহাড়ের ওপর খোলা জায়গায়। আপনি আমাদের বলছেন সাবধানে থাকতে? আমাদের তো অভ্যাস আছে, আমরা আগে থেকে বিপদের গন্ধ পাই। কিন্তু তোমরা যে আজ ভীমবেটকায় এসেছো, আমার সঙ্গে তোমাদের যোগাযোগ আছে, এতে তোমাদের ওপর শত্রুপক্ষের নজর পড়তে পারে। যতদূর বোঝা যাচ্ছে কোনো সাংঘাতিক, নিষ্ঠুর আর ভয়ঙ্কর দল এর পেছনে আছে, যারা এরকম বীভৎস খুন করতে পারে। আপনারা এখানে কদিন থাকবেন তার কোনো ঠিক নেই, এখনই কিছু বলা যাচ্ছে না। তাহলে আমি কিন্তু একটা রাত অন্তত আপনাদের সঙ্গে কাটাবো। আচ্ছা, সে দেখা যাবে। তাহলে বিকেল 5টায় দুটো গাড়ি ছাড়লো একসঙ্গে। কাকাবাবু কয়েকটা জায়গায় থামলেন। আমাদের গাড়িতে বসিয়ে রেখে উনি যে কার কার সঙ্গে দেখা করে এলেন। দেখা যাচ্ছে কাকাবাবু ভূপালের অনেককেই চেনেন। তারপর আরেকটা বাড়ির সামনে এসে বললেন, সন্তু, এবার তুই চল আমার সঙ্গে। সেই বাড়িটার গেটের পাশে নেমপ্লেটে লেখা ডক্টর চিরঞ্জীব সাক্সেনার নাম। বেশ বড় 3তলা বাড়ি, সামনে পেছনে অনেকখানি বাগান। বড় বড় ইউক্যালিপটাস গাছ রয়েছে সেই বাগানে। কয়েকটা পাথরের মূর্তিও দেখতে পেলাম। এক জায়গায় একটা বেঞ্চে বসে আছে দুজন বন্দুকধারী পুলিশ। এত বড় বাড়িটা কিন্তু একদম চুপচাপ, কোনো লোকজনের শব্দ নেই। আমরা গেট ঠেলে ঢুকতেই একজন পুলিশ এগিয়ে এলো আমাদের দিকে। কাকাবাবু জানালেন তিনি ডক্টর সাক্সেনার স্ত্রীর সঙ্গে দেখা করতে চান। পুলিশ বলল যে তিনি কারো সঙ্গেই দেখা করছেন না। খবরের কাগজ থেকে অনেক লোক এসেছিল, সবাই ফিরে গেছে। ডক্টর চিরঞ্জীব সাক্সেনা নিরুদ্দেশ হয়েছে প্রায় 8 দিন আগে। এই কয়েকদিনে তার স্ত্রী একবারও 3তলা থেকে নিচে নামেননি। কাকাবাবু নিজের একটা কার্ড দিয়ে বললেন, এটা ভেতরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, উনি আমার সঙ্গে ঠিকই দেখা করবেন। একটু বাদেই বাড়ির ভেতর থেকে বুড়ো মতন একজন লোক বেরিয়ে এসে আমাদের ডেকে বললেন, আপ লোক আইয়ে। চিরঞ্জীব সাক্সেনার স্ত্রীর বয়সে 50-এর কাছাকাছি। গায়ের রং একদম মেম সাহেবের মতো। একটা চওড়া হলুদ পাড় সাদা শাড়ি পরে আছে। এর মুখে পরিষ্কার বাংলা শুনে আমি চমকে উঠেছিল। পরে জানলাম উনি গুজরাটের মেয়ে হলেও একটানা 8 বছর ছিলেন শান্তিনিকেতন। বসবার ঘরে ঢুকেই উনি কাকাবাবুকে জিজ্ঞেস করলেন, এ কি, আপনি কবে এসেছেন? কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, আসুন ভাবিজি, বসুন। আজই এসেছি, দাদার খবরটা শুনেই চলে এলো। ব্যাপারটা কি হয়েছে বলুন তো? ভদ্রমহিলা বেশ শক্ত আছে, শোকে দুঃখে ভেঙে পড়েননি। এই 8 দিনের মধ্যেও যে চিরঞ্জীব সাক্সেনার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি, এক হিসেবে সেটাই ভালো খবর। তার মানে ওকে এখনো মেরে ফেলা হয়নি, কোনো জায়গায় আটকে রাখা হয়েছে নিশ্চয়ই। উনি বললেন, আমি নিজেই কিছু বুঝতে পারছি না, আপনাকে কি বলবো। উনি আগের দিন বিদেশ থেকে ফিরলেন, খুব ক্লান্ত ছিলেন, ভালো করে কথাই বলতে পারেননি। পরদিন থেকেই নিখোঁজ। কখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন, কার সঙ্গে গেলেন, কিছুই জানি না। এর মধ্যে অন্য কেউ কোনো চিঠি বা খবর পাঠায়নি। না, এই যে ছেলেটি, ও আমার ভাইপো, ওর নাম সন্তু। আচ্ছা ভাবিজি, একটা কথা মনে করে বলুন তো, অর্জুন শ্রীবাস্তব, মনমোহন ঝা আর সুন্দরলাল বাজপেয়ী এরা শেষ কবে আপনার বাড়িতে এসেছিলেন? এদের আপনি চেনেন নিশ্চয়ই? হ্যাঁ চিনি, এরা তো প্রায়ই আসতেন। শেষ কবে এসেছিলেন? দাঁড়ান দাঁড়ান, একটু ভেবে দেখি। হ্যাঁ, উনি বিদেশ যাওয়ার ঠিক আগের সন্ধ্যাবেলাতেই তো এসেছিলেন সবাই। আরও অনেক এসেছিলেন, কিন্তু ওঝা ছিলেন অনেক রাত পর্যন্ত। কি কথা হয়েছে বলতে পারেন? তা তো জানি না। ওরা প্রায় দরজা বন্ধ করে কী সব আলোচনা করতেন। সেদিন ওরা 4-5 জন মিলে খুব চিল্লাচিল্লি করছিলেন বটে। 4-5 জন? ঠিক কজন ছিলেন তা তো জোর দিয়ে বলতে পারবো না, তবে ওরা সবাই খুব চায়ের ভক্ত। কয়েকবার চা করে পাঠাতে হয়েছিল, প্রত্যেকবার 5 কাপ। তার মানে অন্তত 5 জন। আমরা 4 জনের হিসেব পাচ্ছি। আরেকজনকে তা জানি না। ওরা 4 জনই বেশ আলোচনা করতেন। হয়তো সেদিন আরও কেউ একজন ছিলেন। অনেকেই তো আসেন নানা কাজে। চিরঞ্জীব দাদা বিদেশে থাকার সময় ওর যে 3 বন্ধু এখানে খুন হয়েছে সে কথা উনি জেনেছিলেন।
যেদিন ফিরলেন সেদিনই আমি বলিনি, ভেবেছিলুম পরে এক সময় বলবো। আসার সঙ্গে সঙ্গেই এমন একটা আঘাত। অন্য কেউ বলে দিতে পারে? আমি বিজয়কেও নিষেধ করে দিয়েছিলাম। হ্যাঁ, ভালো কথা। ভাবিজি, বিজয়ের কোনো খবর পাওয়া গেছে? সে তো হোশাঙ্গাবাদ হাসপাতালে আছে। পাঁচমারিতে ডাকাতরা তাকে গুলি করেছিল, তবে জখম বেশি হয়নি। 2-4 দিনের মধ্যে ফিরে আসবে। চিরঞ্জীব দাদার যে একজন খুব বিশ্বাসী লোক ছিল, সবসময় সঙ্গে থাকতো, কি নাম যেন? ও হ্যাঁ, ভিখু সিং। সে কোথায়? উনি বিদেশে যাওয়ার সময় যে ছুটি নিয়ে নিজের বাড়ি গিয়েছিল, ওর বাড়ি বিলাসপুর। এতদিনে তো ফিরে আসার কথা, কিন্তু আসেনি। ও ঠিক আছে ভাবিজি, আমরা এবার যাব। বেশি চিন্তা করবেন না। আজ বা কাল যদি দৈবাৎ চিরঞ্জীব দাদা ফিরে আসে, তবে বলবেন যে আমি ভীমবেটকায় আছি। এতক্ষণ বাদে চমকে উঠলেন চিরঞ্জীব সাক্সেনার স্ত্রী বীণা দেবী। তিনি বললেন, ভীমবেটকায় কেন? আপনি ওখানে থাকবেন? হ্যাঁ, কেন? ভীমবেটকায় তো থাকার জায়গা নেই। রাত্রিবেলা কোনো বিপদও হতে পারে। মানে, আপনার দুপা ঠিক নেই। না না, ও কাজ করবেন না। ভাবিজি, কিছুদিন ধরে চিরঞ্জীব দাদা ওই ভীমভেটকা নিয়ে খুব চিন্তা করছিলেন, তাই না? হ্যাঁ, ওখানে যে ব্রাহ্মী লিপি আছে, তা নাকি পাঠোদ্ধার অনেকখানি করেছে। এরকম তো শুনছিলাম। অনেকখানি করেছেন? পুরোটো পারেননি? সেই রকমই তো জানি। বুঝলাম। এবার তাহলে আমরা উঠি। বীণা দেবী ব্যাকুলভাবে বললেন, আপনি রাত্রে ওই নিরালা জায়গায় থাকবেন? এটা আমার মনে ভালো লাগছে না। দিনকাল ভালো না, কখন কি হয়। কাকাবাবু হেসে বললেন, আমার জন্য চিন্তা করবেন না। আমার সঙ্গে অন্য আরও লোক থাকবে। তাছাড়া আমি চিরঞ্জীব দাদার মতো ভালো মানুষ নই। আমার সঙ্গে রিভলভার থাকে। বীণা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে এলুম ধীরেন্দার বাড়িতে। মিংমাকে ডাক্তার ইঞ্জেকশন আর ওষুধ দিয়েছে, একটা ব্যান্ডেজও বেঁধে দিয়েছিলেন, কিন্তু সেটা খুলে ফেলেছে মিংমা। ও বলেছে ব্যান্ডেজের কোনো দরকার নেই। সে কথা শুনে কাকাবাবু বললেন, ওহ ঠিক আছে। 3খানা ফোল্ডিং খাট, কম্বল, নানা রকম খাবার দাবার গুছিয়ে রাখা হয়েছে এর মধ্যেই। আমরা 3জন ভীমবেটকা পাহাড়ে থাকবো শুনে ধীরেন্দার মতো নিপুদা আর রত্নেশদাও যেতে চাইল, কিন্তু কাকাবাবু আর কারুকে নেবেন না। ছর্দি আমায় কিছুতেই যেতে দিতে চায় না। কাকাবাবুকে তো আর কেউ ফেরাতে পারবে না, কিন্তু ভূপালে এসে আমার যদি কোনো বিপদ হয়, তবে সেটা যেন ছর্দিরই দায়িত্ব। আমি গম্ভীরভাবে বললুম, বাবা আমায় কি বলে দিয়েছেন জানিস না? কাকাবাবু যখন যেখানে থাকবেন, সব সময় আমাকে ওর সঙ্গে থাকতে হবে। আর দেরি করলে পাহাড়ে উঠতে বেশি রাত হয়ে যাবে। সেজন্যই কাকাবাবু বললেন, চলো এবার বেরিয়ে পড়া যাক। ধীরেন্দা বললেন, কিন্তু আপনাদের খবর পাবো কি করে? কাল সকালে কি আমরা কেউ যাব? কাকাবাবু বললেন, না, যাওয়ার দরকার নেই। আমরা 2 দিনের মতো খাবার দাবার সঙ্গে নিয়ে যাচ্ছি। তার মধ্যে যদি না ফিরি, তাহলে কেউ কিছু খাবার পৌঁছে দিয়ে এসো। কিন্তু আপনার ভাড়া করা গাড়িটা তো ওখানে 2 দিন থাকবে না, পৌঁছে দিয়ে ফিরে আসবে। হঠাৎ যদি আপনাদের ভূপালে আসার দরকার হয়, তাহলে আসবেন কি করে? সে ব্যবস্থা হয়ে যাবে ঠিকই। তোমাদের যাতে বেশি চিন্তা না হয়, সেই জন্য এটা তোমাদের দেখিয়ে রাখছি। কাকাবাবু তার কিট ব্যাগ খুলে রেডিওর মতো যন্ত্র দেখালেন। ওটা একটা শক্তিশালী ওয়্যারলেস ট্রান্সমিশন সেট। বহু দূরে খবর পাঠানো যায়। আমি জানি কাকাবাবু কলকাতার বাইরে কোথাও গেলেই ওই যন্ত্রটা সবসময় সঙ্গে রাখেন। মিংমা আর আমি ড্রাইভারের পাশে বসলুম। কাকাবাবু পেছনের সিটে আরাম করে হেলান দিয়ে বসে বললেন, পৌঁছতে অন্তত 1.5-2 ঘন্টা লাগবে, ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নেই। শেষ হলো ভূপাল রহস্যের 5ম পর্ব। আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য পরবর্তী পর্ব 6 খুব শীঘ্রই নিয়ে আসছে। আসসালামু আলাইকুম।